আজকে আমরা লাইটের হচ্ছে ক্লাস 10-এর লাইটের আলোর বিচ্ছুরণটা করবো, যেটা লাস্ট পার্ট এটা। ঠিক আছে, আলোক বিচ্ছুরণ তাহলে কাকে বলে? না, আলোক বিচ্ছুরণটা কি না, একটা এরকম ধরো একটা প্রিজম। ঠিক আছে, এই প্রিজমের মধ্য দিয়ে যখন কোনো একটা আলোক রশ্মি যাবে, এটা কি না সাদা বর্ণের আলোক রশ্মি যখন যাবে, সেটা এই প্রিজমের মধ্য দিয়ে আপতিত হওয়ার পর এই যে প্রতিষ্ঠিত হচ্ছে, এই প্রতিষ্ঠিত হওয়ার পর কিনা সেটা বিভিন্ন বর্ণের আলোতে এরকম ভাবে ভেঙে যাবে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন বর্ণেতে ভেঙে যাবে, যাচ্ছে এটা কিনা সাদা আলো। ঠিক আছে, সাদা আলো যাচ্ছে এইদিকে, কিন্তু এখানে কিনা বিভিন্ন বর্ণের, এইটা একটা বর্ণ হবে, এরকম একটা বর্ণ, এরকম বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যাবে। যেমন এখানে কি কি বর্ণ সৃষ্টি হয়, এখানে হচ্ছে 7টি বর্ণ সৃষ্টি হয়, 7টি বর্ণ সৃষ্টি হয়, সেগুলো কিনা বেনিয়াসহ কলা বলা হয়, যেটা কিনা বেগুনি, বেগুনি, কমলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই 7টি বর্ণ কিনা সৃষ্টি হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। এরপরে এই আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে কি না, বিচ্ছুরণের কারণটা কি না, এই আলোর বিচ্ছুরণের কারণ হচ্ছে কিনা আমরা সবসময় জানি যে সাদা বর্ণ যেটা হয়, সাদা বর্ণের আলোক রশ্মি, এটা কিনা এটা হচ্ছে বিভিন্ন বর্ণের আলোক রশ্মির মিশ্রণ। অর্থাৎ কিনা একটা সাদা বর্ণের যেটা আলোক রশ্মি হয়, সেটা কিন্তু শুধু তার বর্ণ যে সাদা সেটা নয়, সেটা কি এইটার মধ্যে বিভিন্ন রকমের বর্ণ থাকে, এইটার মধ্যে কিনা বিভিন্ন রকমের বর্ণ থাকে। কি কি বর্ণ থাকে? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইরকম বর্ণগুলো মিলিত হয়ে কিনা সাদা বর্ণ সৃষ্টি হয়। তবেই কিনা যখন একটা কোনো বস্তুর ওপর পড়ছে সাদা বর্ণটা, তখন আমরা সমস্ত রঙই দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই সাদা বর্ণটা যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ভেঙে কয়েকটা ভাগ হয়ে যাচ্ছে। এরপর এই ভাগগুলো যখন হচ্ছে বিভিন্ন আলোক রশ্মি, বিভিন্ন বর্ণের আলোক রশ্মিতে যখন ভাগ হচ্ছে, একটা ভাগ, একটা আলোক রশ্মি এরকম নিচে দিয়ে যাবে, আর একটা কিছুটা উপরের দিকে, ভূমি থেকে, প্রিজমের ভূমি থেকে কিছুটা উপরের দিকে, আর একটু কিছুটা উপরে। এইরকম কেন হচ্ছে, এই কোণগুলো কেন আলাদা হচ্ছে? এটা হচ্ছে প্রতিষ্ঠিত কোণ। এই প্রতিষ্ঠিত কোণগুলো কেন আলাদা হচ্ছে না, এটা হচ্ছে আলোর যে বিভিন্ন বেগ থাকে কিনা, এখানে থাকে হচ্ছে কিনা বেগুনি বর্ণের আলো, বেগুনি বর্ণের আলো। ঠিক আছে, বেগুনি বর্ণ, আর সবার উপরে থাকে কিনা, সবার উপরে থাকে লাল বর্ণের আলো। ঠিক আছে, সবার উপরে থাকে কিনা লাল বর্ণের আলো। এই যে বেগুনি বর্ণ এবং লাল বর্ণ, লালটা উপরে আছে আর এবং বেগুনিটা কিনা নিচে আছে, এটা কেমন হচ্ছে না, বেগুনি বর্ণের আলোর বেগ হচ্ছে কিনা সব থেকে কম। এই যে বেগুনি বর্ণের আলোটা, বেগুনি বর্ণের আলোর কিনা বেগটা হচ্ছে সব থেকে কম, বেগ কিনা কম, আর লাল বর্ণের আলোর বেগ কিনা বেগ হচ্ছে এর সব থেকে বেশি। তাই এটা কিনা উপরের দিকে আছে। এরপর কিনা বেগটা বেশি পড়লে উপরে কেন না, এই যে ধরো একটা প্রিজমটা এইটা, ঠিক আছে, এইটা যখন একটা, এটার মধ্যে দিয়ে যখন একটা সাদা বর্ণের আলোক রশ্মি যাবে, এইরকম ভাবে যাচ্ছে। ঠিক আছে, যাওয়ার পর কিনা এটা বিভিন্ন রশ্মিতে ভেঙে যাবে। এই যে এইটা যাচ্ছে, এটা তখন এইটা হচ্ছে লাল, এইটা তার আগের বর্ণ কি না কমলা, হলুদ, এইভাবে বিভিন্ন বর্ণে ভেঙে শেষকালে কিনা, শেষকালে এখানে আসবে কিনা, এইটা ধরো এটা আসবে কিনা বেগুনি। এইটার বেগটা বেশি হওয়ার জন্য কি হচ্ছে না, এইটা যখন এইখানে যখন একটা অভিলম্ব অঙ্কন করা হবে এই তলটার সাপেক্ষে, এইটা দ্বিতীয় তলটার সাপেক্ষে যখন অভিলম্ব অঙ্কন করা হবে, ঠিক আছে, এই রশ্মিটা যাবার কথা ছিল কোন পথে, যাবার কথা ছিল এই দিকে, কিন্তু সেটা গেল কোন দিকে না এইটা, তাহলে এই চ্যুতিকোণটা কিনা কম, এটা হচ্ছে কিনা ডেল্টা। এটা কিনা লালটার ক্ষেত্রে, লাল বর্ণের ক্ষেত্রে ডেল্টা, কিন্তু বেগুনিটার ক্ষেত্রে কি হচ্ছে, বেগুনিটার ক্ষেত্রে কি হচ্ছে না, বেগুনিটার ক্ষেত্রে এই চ্যুতিকোণটা কত হচ্ছে না এইটা। ঠিক আছে, তাহলে এই যে বেগুনি, বেগুনির ক্ষেত্রে কি হচ্ছে চ্যুতিকোণটা ডেল্টা, এটা যদি আমি বলি ডেল্টা টু, ডেল্টা টু যদি আমি বলি বেগুনিটার ক্ষেত্রে, তখন কি হবে না, ডেল্টা টুটা কি হবে না বড় হবে ডেল্টা ওয়ানের থেকে, কারণ ডেল্টা টু চ্যুতিকোণটা বেশি। কেন বেশি হচ্ছে না, এটা হচ্ছে কি না বেগটা কম, এটার বেগটা বেশি। একটা গাড়ি যখন প্রচুর স্পিডে যাবে, সেটাকে কি না বাঁকানো যাবে না, সেটা কি না সোজা স্থির বেগে বেরিয়ে চলে যাবে। তার জন্য এটার কি না, এটা চ্যুতিটা কম ঘটে লাল, লাল বর্ণের ক্ষেত্রে। কিন্তু বেগুনিটার বেগ কম বেগ কম থাকার জন্য কিনা বিভিন্ন মাধ্যমের কারণে হচ্ছে কিনা সেটা বেঁকে যাচ্ছে, বেশি পরিমাণে বেঁকে যাচ্ছে, এর ফলে কিনা চ্যুতিকোণ বেশি হচ্ছে। ঠিক আছে, ওর জন্য হচ্ছে কিনা বিভিন্ন বর্ণের আলোক রশ্মির সৃষ্টি হচ্ছে। এর থেকে কি বোঝা যাচ্ছে না, বেগুনি বর্ণের আলোক রশ্মির কিনা বেগ সব থেকে কম, তার থেকে একটু বেশি কি না বেগুনির পর উপরে আছে কি না লাল, তারপরে বেগুনির পর উপরে কে আছে না নীল, নীলের এর থেকে একটু বেগ বেশি, তার থেকে বেগ বেশি কি কার না আকাশি, তার থেকে কার বেগ বেশি না সবুজ। এইভাবে বেগগুলো নির্ণয় করে।
এই যে আলোক রশ্মির বিচ্ছুরণ হচ্ছে এটার ক্ষেত্রে নির্ণয় করে। ঠিক আছে, এরপর আমরা কি পড়বো না বর্ণালী। বর্ণালী জিনিসটা কি না, বর্ণালী হচ্ছে কি না একটা এই যে ত্রিভুজ নিয়ে একটা প্রিজম, একটা প্রিজম, ঠিক আছে, এই প্রিজমের উপর যখন সাদা আলো এসে পড়বে, ঠিক আছে, এই প্রিজমের উপর যখন সাদা আলো এসে পড়বে কিনা সেটা পড়ার পর কিনা বিভিন্ন দিকে কিনা এটা বিচ্ছুরণ হয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন দিকে কিনা বিচ্ছুরণ হয়ে যাবে। এই যে বিভিন্ন ভাব বিচ্ছুরণ হয়ে যাচ্ছে এইটা কিনা একটা যদি পর্দাতে ফেলা হয় সেইখানে কিনা এইখানে লাল বর্ণের আলো দেখা যাবে। এইটা তার নিচে কিনা বিভিন্ন যে সমস্ত বর্ণ যেমন কমলা, নীল, বেগুনি, হলুদ, সবুজ এই সমস্ত বর্ণগুলো কি এখানে দেখা যাবে। তাহলে কি এই পর্দাটা যেটা আছে এইখানে কি না এইখানে লাল, এইখানে বেগুনি বা এইখানে কি না কমলা, তারপরে এইখানে হচ্ছে কি না হলুদ, এইরকম বিভিন্ন বর্ণের সৃষ্টি হবে। এখানে কি একটা পটির মতন দেখা যাবে। এই পটিটাকে কি বলা হচ্ছে না, এটাকেই বলা হবে বর্ণালী। এটাকে কি বলা হবে না বর্ণালী। এটাকে কি বলা হবে না বর্ণালী। ঠিক আছে, এরপর এই যে কিছু কোশ্চেন আছে যে আলোর বিচ্ছুরণের হচ্ছে কি না প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। কিরকম কোশ্চেন আছে যে 1 নম্বর কোশ্চেন আছে যে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। ঠিক আছে, এইরকম কোশ্চেন আছে। এটা কি রকম প্রাকৃতিক দৃষ্টান্ত হবে যে রামধনু বৃষ্টি হওয়ার পর যে জলের রামধনু দেখা যায় দেখবে অনেক সময় আকাশে, সেটা কি না ধরো আকাশেতে হচ্ছে বৃষ্টির পর ছোট ছোট জলকণা আছে, এরকম কি না ছোট ছোট জলকণা আছে। ঠিক আছে, এরকম ছোট ছোট প্রচুর জলকণা আছে। আমি এখানে একটা জলকণা নিচ্ছি এইরকম। ঠিক আছে, এরপর কি না আকাশে যখন এই জলকণাটাকে আমি বড় করে দেখাচ্ছি, এইরকম একটা ধরো জলকণা, এটা প্রচুর ছোট জলকণা, তবু এটাকে বড় করে বোঝানোর জন্য দেখাচ্ছি। কিনা এই জলকণাতে যখন কি না এইরকম ভাব কোনো কি না আলোক রশ্মি আসবে, সাদা আলো, সূর্যের আলো সাদা সাদা হয় আমরা জানি, এরকম যখন সাদা আলো আসবে এইখানে এসে পড়বে, এটা একটা প্রথম পৃষ্ঠ, প্রথম তল, আর এটা কিনা দ্বিতীয় পৃষ্ঠ। ঠিক আছে, প্রথম পৃষ্ঠে যখন প্রতিষ্ঠিত হয়ে অপর পৃষ্ঠে আসবে এই তলে কিনা প্রতিফলন হবে। ঠিক আছে, এই তলে যখন প্রতিফলন হবে, প্রতিফলন হয়ে যখন এইভাবে যাবে এইখানে কিনা বিভিন্ন আলোর সৃষ্টি হবে। ঠিক আছে, এইভাবে কিনা বিভিন্ন আলো, এখানে বেগুনি, নীল আকাশ, নীল, সবুজ, লাল, এরকম বিভিন্ন আলো সৃষ্টি হবে। এইটাকেই কিনা আমরা রামধনু বলে দেখি। এইটাকে কি বলা হয় না, এটাকেই বলা হয় রামধনু। এইটাকে কি বলা হয় না রামধনু। তাহলে এখানে আসতে কিনা সাদা বর্ণের আলো, সাদা বর্ণের আলো আসছে, কিন্তু এইদিকে কিনা রামধনু বিভিন্ন বর্ণের আলোর সৃষ্টি হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে না রামধনু। এটাই কিনা প্রাকৃতিক দৃষ্টান্ত। ঠিক আছে, এরপর কিনা এরপর কি পড়বো না এই যে একটা প্রিজম, এই যে একটা প্রিজম, এই প্রিজমের মধ্যে যে সাদা আলোক রশ্মিটা, তো আগে দেখেছি যে সাদা আলোক রশ্মি যাচ্ছে এবং এদিকে যাওয়ার পর বিভিন্ন আলোক বর্ণের সৃষ্টি হচ্ছে, আলোক রশ্মির সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে কিনা প্রতিটা আলোক রশ্মির কিনা কোণগুলো আলাদা হচ্ছিল, চ্যুতিকোণগুলো দেখাচ্ছিলাম। ঠিক সেরকম এইটা যদি কোণ হচ্ছে থিটা হয়, ঠিক আছে, এইখানে যদি সাদা বর্ণের আলো ফেলা হয় এইখানে বিভিন্ন ভাগে ভেঙে যাচ্ছে। ঠিক সেই রকমই কিনা এইরকম একটা থিটা কোণে যখন আমি একটা সবুজ আলো ফেলবো তখন এইদিকে যে কোণটা হবে, এটা যদি কিনা এ হয়, এইটা যদি এ কোণ হয়, এই রকম সেম প্রিজমেতেই, সেম পারিপার্শ্বিক পরিবেশেতেই যখন একটা লাল আলো ফেলা হবে থিটা কোণে, সেইটার কিন্তু এই কোণটা কত এ হবে না, এটার কোণ অন্য কিছু হবে, এই কোণটা কি হবে না অন্য হয়ে যাবে। কারণ বিভিন্ন বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে তার কোণটা বিভিন্ন হবে। সেই স্নেলের সূত্র ছিল কি না নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে এই জন্য নির্দিষ্ট বর্ণ বলা হয়েছিল, কারণ বিভিন্ন বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে এর কোণগুলো কিনা বিভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, আর কি না এরপর আমরা পড়বো কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন কোনো আলোক রশ্মি যায়, একটা আমরা দেখেছিলাম যে একটা কাঁচের এরকম স্ল্যাব, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে কি না যখন কোনো সাদা আলোক যায় কেন, সেটা কেন কি না বিভিন্ন বর্ণের আলোতে ভাঙে না। এটা কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলোক যাবে কি না এইভাবে যাবে, ঠিক আছে, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলোটা যাবে কি না এইভাবে যদি এইভাবে যখন আসবে ভেঙে যাবে, এইখানে কি না যদি সেটা সাদা আলো এই দিক থেকে আসে, এইখানে যদি সেই আলোক রশ্মিটা কি না বিভিন্ন তে ভেঙে যায়, এটা ভেঙে যাওয়ার পর এইখানে যখন প্রতিফলন হবে সেটা কি না এসে আবার মিলিত হয়ে যাবে। অর্থাৎ এইখানে সাদা বর্ণ থাকলে এইখানে যদি ভেঙে বিভিন্ন বর্ণের সৃষ্টি হয়,
কিন্তু এই দ্বিতীয় তলাতে যখন প্রতিষ্ঠিত হবে সেটা কিনা আবার এখানে এসে সাদা বর্ণের আলোতেই সাদা আলোই দেখা যাবে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, সাদা বর্ণের আলো আসছে, সাদা বর্ণের আলো বেরোচ্ছে। তাহলে এর জন্য এখানে কি না কোনো এখানে বর্ণালী সৃষ্টি হয় না বা বিভিন্ন কালার্স দেখা যায় না, যেমন আসে তেমন ভাবেই চলে যায়। আবার কি না আবার কিছু কোশ্চেন থাকে যে এই যে ফাঁকা প্রিজমের মধ্য দিয়ে, এটা একটা প্রিজম, এই প্রিজমের এইখানে কিনা এই মাঝখানে আছে কিনা বায়ু, আর এটা হচ্ছে প্রিজম। এই ফাঁকা প্রিজমের মধ্যে দিয়ে যখন কোনো আলোকরশ্মি পাঠানো হবে, ফাঁকা প্রিজমের মধ্যে দিয়ে কিনা যখন আলোকরশ্মি পাঠানো হবে তখন কেন বিভিন্ন বর্ণের আলোর সৃষ্টি হয় না? কারণ কি এইখানে কিনা এটাও একটা কিনা স্ল্যাবের মতন আচরণ করবে, আবার এই দিকটাও কিনা একটা স্ল্যাবের মতন আচরণ করবে, এটা একটা স্ল্যাব, আবার এইটাও একটা কিনা স্ল্যাবের মতন আচরণ করবে। অর্থাৎ কিনা এই যে রশ্মিটা আসছে এইভাবে, এইটা প্রতিফলন হওয়ার পর কিনা যে এই দিকে যাবে, এইরকম পথে যাবে, এইটা আবার প্রতিফলন হওয়ার পর সে একই জায়গাতে এসে মিলিত হয়ে যাবে। অর্থাৎ এইখানে যদি প্রতিফলন হওয়ার পর বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায়, সেটা আবার এসে এইখানে মিলিত হয়ে যাবে, সেটা সেটা এসে এইখানে মিলিত হয়ে যাবে। পরে আবার এইখানে যদি সেই রশ্মিগুলো ভেঙে যায় বিভিন্ন বর্ণের আলোতে, তখন এইখানে এসে আবার এটা মিলিত হয়ে যাবে। অর্থাৎ কি না এখানে আবার সাদা বর্ণের আলোর সৃষ্টি হবে, সাদা বর্ণের আলো সৃষ্টি হবে এখানে যদি সাদা বর্ণের আলো প্রবেশ করে। আমরা দেখেছি যে এই যে কাঁচের স্ল্যাবটার ক্ষেত্রে কিনা এরকম কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি আসছিল, সেটা আবার সেটা আবার কিনা সাদা বর্ণের আলোক রশ্মিতে কিনা মিলিত হচ্ছে। কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন সাদা আলো প্রবেশ করছে তখন সেটা কিনা সাদা আলোয় দেখা যাচ্ছে। এটা কেন হচ্ছে না, এইরকম ধরো একটা কাঁচের স্ল্যাব ছিল, এই স্ল্যাবটাকে আমি দুটো ভাগেতে ভেঙে নিচ্ছি, ঠিক আছে? এই দুটো ভাগে ভেঙে নিলে কি পাবো না, এই একটা হচ্ছে প্রিজম আর এই একটা প্রিজম, ঠিক আছে? এখন কি না এই প্রিজমটাকে একটু ভালো করে আঁকছি, এইরকম একটা প্রিজম, আর কি না এইরকম একটা প্রিজম, ঠিক আছে? এই যে প্রিজম, এই যে প্রিজমের ক্ষেত্রে কি না এরপর কি না এইরকম ভাবে কোনো আলোক রশ্মি আসছে, এটা কিনা প্রিজমেতে প্রতিফলন হওয়ার পর বিভিন্ন প্রতিফলিত হওয়ার পর কিনা বিভিন্ন রশ্মিতে ভেঙে যাবে। এইখানে আবার এইটা যখন প্রবেশ করবে, এইভাবে যখন প্রবেশ করবে, এই প্রিজমের দ্বিতীয় প্রিজমে এসে কি হবে না সেটা মিলিত হয়ে যাবে, একটা রশ্মিতে মিলিত হয়ে যাবে। অর্থাৎ এইখানে যখন সাদা আলো প্রবেশ করবে, এখানে সেটা কিনা বেনিয়াস কলা হিসাবে মানে সাতটা বর্ণের আলোতে ভেঙে যাবে। এইখানে এসে সেই সাতটা বর্ণ কি হয়ে যাবে আবার মিলিত হয়ে আবার এখানে কি আলো হবে না সাদা আলো সৃষ্টি হবে। তার তার এর জন্যই কি না কাঁচের স্ল্যাবের কোনো বিভিন্ন বর্ণালীর সৃষ্টি হয় না, সাদা বর্ণের আলো প্রবেশ করলেই সাদা বর্ণের আলো দেখা বেরিয়ে যায়। এরপর বিভিন্ন কোশ্চেন আছে যে একটা গাছের সবুজ পাতার উপর যদি একটা গাছের পাতা সবুজ পাতার উপর যদি কি না লাল আলো ফেলা হয় তখন কি হবে, বা একটা কালো একটা নীল কাগজের উপর যদি লাল লাইট ফেলা হয় সেটা কি হবে না দেখা যাবে না, দেখা যাবে না কি হবে না, একটা ধরো গাছের পাতা, এই গাছের পাতাটা ধরো একটা গাছের পাতা, ঠিক আছে? এই গাছের পাতা এর রংটা কিনা সবুজ, এই সবুজ গাছের পাতাটার উপর যখন কিনা লাল লাইট ফেলা হবে, এই সবুজ গাছের পাতাটার উপর যখন লাল লাইট ফেলা হবে কি হবে না, এই যে সবুজ গাছের পাতাটা আমরা সবসময় জানি কি না কোনো একটা বর্ণের একটা যদি বস্তুকে আমরা কিভাবে দেখতে পাই, একটা বস্তুকে আমরা কিভাবে দেখতে পাই না, কোনো এই যে সাদা আলো আমরা যেটা আসে সেই সাদা আলো কিনা এই বস্তুর উপর পড়ে, এই বস্তুর এইখানে যদি নীল থাকে তখন আমরা এই অংশটাকে নীল দেখি, কেন কিনা এই যে সাদা সাদা আলোটা আসছে, এই সাদা আলোতে কিনা সমস্ত বর্ণই থাকে, ঠিক আছে? এই সমস্ত বর্ণই থাকে, এর ফলে কিনা এই যে নীল বর্ণ বস্তুর এখানে যে নীল অংশটা না, এই নীল অংশটা কিনা নীল অংশটাকে বাদ দিয়ে বাকি সমস্ত এই যে সাদা বর্ণের মধ্যে আলো থাকে সেটাকে শোষণ করে দেয়, নিয়ে কিনা এইখান দিয়ে শুধু নীল আলোটাকেই কিনা প্রতিফলন করে, এখানে কিনা নীল আলোটাকেই প্রতিফলন করে। সাদা বর্ণের আলো ফেলা হলে নীল বর্ণটাকেই প্রতিফলন হবে, কারণ কিনা এটা নীল বস্তু, নীল রং বাদ দিয়ে বাকি সবই কিনা শোষণ করে দিবে। এইখানে যদি ঠিক লাল আলো লাল বর্ণ থাকে, লাল কোনো বস্তু থাকে, লাল রঙের কোনো বস্তু থাকে, সেটা কিনা যখন সাদা আলো এসে পড়বে সেটাকে লাল বর্ণটা বাদ দিয়ে বাকি সমস্ত বর্ণ শোষণ করে নেবে। অর্থাৎ কি সবুজ বেগুনি বাকি সমস্ত বর্ণ কিনা এই লাল আলোটা কিনা শোষণ করে নেবে। এর ফলে কি, এর ফলে কিনা এইখানে আমরা লাল বর্ণের আলোটাকে প্রতিফলন করে দেবে এবং এই লাল বর্ণের বস্তুটাকে আমরা দেখতে পাবো। ঠিক তেমন ভাবেই এইখানে যদি সবুজ বর্ণের একটা পাতা, এই পাতাটা কিনা সবুজ, সবুজ বর্ণের এই যে পাতার উপর যদি একটা লাল বর্ণের আলো ফেলা হয় সেটা কি বিভিন্ন আলাদা আলো, লাল আলো এবং সবুজ পাতা, তাহলে এই সবুজ পাতাটা কি করবে লাল আলোটাকে শোষণ করে নেবে। তাহলে শোষণ করে নেওয়ার ফলে কিনা এটাকে আমরা দেখতে পাবো না, তাহলে এটাকে তখন কেমন দেখাবে, এটাকে তখন কালো দেখাবে,
এটাকে তখন কেমন দেখাবে, কালো দেখাবে। ঠিক আছে, যেমন আর একটা দেখো, একটা এরকম একটা কাঁচের স্ল্যাব, এই যে কাঁচের স্ল্যাব, এইটা যদি নীল রঙের কাঁচের স্ল্যাব হয়, এইখানে যদি নীল রঙের একটা কাঁচের স্ল্যাব হয় এবং এখানে যদি কিনা আর একটা লাল রঙের কাঁচের স্ল্যাব রাখা হয়, এটা কিনা লাল রঙের কাঁচের স্ল্যাব রাখা হয়, তখন কি হবে, আমরা যখন দেখবো এই কাঁচের স্ল্যাব থেকে কিনা আমরা কোনো বস্তু আমরা কিভাবে দেখি, সেই কোনো বস্তু থেকে যখন আমরা আলোক রশ্মি বেরিয়ে আসবে তখন সেটা আমাদের চোখে পড়লে সেই বস্তুটাকে আমরা দেখি। এই যে নীল বস্তুটাকে দেখার জন্য কিনা নীল বস্তু থেকে একটা আলো বেরিয়ে আসবে, লাল এই স্ল্যাবের মধ্যে দিয়ে, লাল স্ল্যাবের মধ্যে দিয়ে কিনা নীল বর্ণের আলোক রশ্মি বেরিয়ে আসবে। এই নীল বর্ণের যখন আলোক রশ্মিটা আসবে এই লাল স্ল্যাবের মধ্যে দিয়ে, তখন লালটা কি করবে, নীলটাকে শোষণ করে দেবে। এরপরে কিনা আমরা এটাকে পুরোটাকে কালো দেখবো। এরপর আমরা পড়বো কিনা আলোর তরঙ্গ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, এইসব। ঠিক আছে, এই যে প্রিজম, একটা প্রিজম, ঠিক আছে, এইটা প্রিজম, এই প্রিজম থেকে যখন বিভিন্ন এসে এইভাবে লাইট এসে বিভিন্ন ভাগে ভেঙে যাচ্ছিল, বিভিন্ন ভাগেতে ভেঙে যাচ্ছিল, এখানে তখন কি না সাতটা আলো গঠন করছিল। এই সাতটা আলো কি কি, সাতটা আলো কি কি গঠন করছিল না, একটা হচ্ছে এক নম্বর ওপরের দিকে সববার ওপরে ছিল কি না লাল, সববার ওপরে কি ছিল না লাল বর্ণ, তারপরে কি না কমলা, কমলা, ঠিক আছে, ওপরে হচ্ছিল লাল, তারপরে হচ্ছে তার নিচে ছিল কমলা, তার নিচে কি ছিল না হলুদ, তার নিচে কি ছিল না হলুদ, তার নিচে কি ছিল না সবুজ, ঠিক আছে, তার নিচে কি ছিল না 5 নম্বরে তার নিচে কি ছিল আকাশী, তার নিচে কি ছিল না আকাশী, আর তার নিচে নীল, তার নিচে নীল, আর তার নিচে কি হবে না বেগুনি, বেগুনি, এই রকম অর্ডারে ছিল। ঠিক আছে, প্রথমে উপরের দিকে হবে লাল বর্ণ, তার নিচে কমলা, হলুদ, সবুজ, নীল, আকাশী, নীল, বেগুনি, এই রকম ভাবে ছিল। এরপরেই আমরা আগেতেই দেখেছিলাম কিনা লাল রঙের যে বর্ণটা তার কিনা বেগটা কিনা বেশি, তার বেগ বেশি সব থেকে, তাহলে কিনা এই বেগের অর্ডারটা কি হবে, লালের বেগ সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে আমি 1 2 3 যেহেতু নাম্বার দিয়ে দিয়েছি, তাহলে বেগের ক্ষেত্রে কি হয়ে যাবে, বেগ কি হবে না একের বেগ হচ্ছে সব থেকে বেশি। ঠিক আছে, তার থেকে কম কি, তার থেকে একটু বেগ কম হবে কোন বর্ণের আলোক রশ্মি, কমলা মানে 2, তার থেকে কম হবে 3, তার থেকে কম হবে 4, তার থেকে কম হবে কিনা 5, ঠিক এরকম ভাবে তার থেকে কম হবে কিনা 6, তার থেকে কম হবে কি না 7। তাহলে লাল বর্ণের আলোক রশ্মি কিনা এই আলোক রশ্মির বেগ হচ্ছে সব থেকে বেশি, আর বেগুনি বর্ণের আলোক রশ্মির বেগ সব থেকে কম। ঠিক তেমনি যদি কম্পাঙ্ক, ঠিক তেমনি যদি বলা হয় কম্পাঙ্কের কম্পাঙ্কটা, কম্পাঙ্ক যদি বলা হয় যে কম্পাঙ্কের কার বেশি এবং কার কম, না কম্পাঙ্ক হচ্ছে কি না সব থেকে কম কার, না লালের হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে কি না সব থেকে কম, তার থেকে বড় বেশি কার না কমলা, তার থেকে বেশি কি না হলুদ, সবুজ, তার থেকে বেশি আকাশী, নীল, বেগুনি। তাহলে বেগুনির কি না কম্পাঙ্ক সব থেকে বেশি, লালের কি না সব থেকে কম। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে না বেগুনিটা সব থেকে বেশি, তার মানে 7 হচ্ছে কি না 7 নম্বরের কম্পাঙ্কটা হচ্ছে এটা বেগুনির সব থেকে বেশি। তার থেকে কম কার, তার থেকে কম হচ্ছে 6, তার থেকে কম কার না 5, তার থেকে কম 4, তার থেকে কম 3, তার থেকে কম 2, তার থেকে কম কি না 1, একের অর্থাৎ লালের হচ্ছে কম্পাঙ্ক সব থেকে বেশি কম। ঠিক আছে, লালের কম্পাঙ্ক হচ্ছে কি না সব থেকে কম। এরপর কি না এরপর হচ্ছে কচির একটা সূত্র আছে। ঠিক আছে, এই বিজ্ঞানী কচির এই ফর্মুলাটা কি, এটা প্রমাণ করতে হয় না, এটা জাস্ট মনে রাখতে হবে। এটা কি না ফর্মুলাটা আছে হচ্ছে মিউ ইকুয়াল টু কত আসবে না মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, বি বাই ল্যামডা স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না এই যে ল্যামডার মান যদি এইদিকে বাড়ানো হয়, এই ল্যামডাটাকে যদি বাড়ানো হয় তখন মিউ কি হয়ে যাবে না কমবে, কারণ কি না বিকে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করা হবে বিটা ছোট হবে, বি ছোট হওয়া মানে কি এর সঙ্গে এটা যোগ অবস্থায় আছে, তার মানে এই টোটালটাও ছোট হবে
এটা ছোট হওয়া মানে কি নিউটাও ছোট হবে। ঠিক তেমনই কি না বিটাকে যদি ল্যামডাকে যদি কমানো হয়, ল্যামডাকে যদি কি না কমানো হয়, ল্যামডা যদি কমে বিটা কি হবে না বাড়বে। বি যদি বাড়ে, এই পুরোটা যদি বাড়ে, এই পুরো এ প্লাস বি এই পুরো রাশিমালাটা কি না বাড়বে, তাহলে কি না মিউ হচ্ছে বাড়বে। ঠিক আছে, মিউ বাড়বে। ঠিক তেমনই এইখান থেকে কি বোঝা যাবে, যদি আমরা এখানে না কি এটা বেগের বেগটা পেয়ে গেলাম যে কার কোন আলোর ক্ষেত্রে কেমন বেগ, কম্পাঙ্কটাও আমরা জেনে গেছি। এরপর আমাদেরকে জানতে হবে কি না তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি কার কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে না কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর কার তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি না লালের হচ্ছে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, তার মানে একের লাল তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে কমলা, তার থেকে কম হচ্ছে কত 3, 2, তারপরে 4, তারপর 5, তারপর 6, আর তারপর হচ্ছে কি না 7। ঠিক আছে, তাহলে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম কার বেগুনের, আর সব থেকে বড় কার লালের। এরপর এইখানে এইখানে আমরা এই যে কচির সূত্র, এই যে কচির সূত্র, এই কচির সূত্র থেকে আমরা কি জানি না ল্যামডা যদি বাড়ানো হয়, অর্থাৎ এটা কি না এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই কচির সূত্রের এইটা কি না এটা হচ্ছে কি না তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি না তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আর এইটা কি না এইটা হচ্ছে কি না প্রতিসরাঙ্ক, এটা কি না প্রতিসরাঙ্ক, এটা প্রতিসরাঙ্ক। এরপর কি না এই যে ল্যামডা, অর্থাৎ কি না তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ানো হয় প্রতিসরাঙ্ক কি না কমছে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি একের বেশি, অর্থাৎ লালের বেশি। প্রতিসরাঙ্ক কি না লালের সব থেকে বেশি, তাহলে প্রতিসরাঙ্ক কার কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি না লালের বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে প্রতিসরাঙ্ক লালের কি হবে না সব থেকে কম। ঠিক আছে, আর বেগুনির কি না তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার মানে বেগুনির যদি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে প্রতিসরাঙ্ক হবে সব থেকে বেশি। তাহলে এই সূত্র থেকে আমরা প্রতিসরাঙ্কের একটা প্রতিসরাঙ্কটাও আমরা বলে দিতে পারবো যে কোন রাশি আলোর ক্ষেত্রে কেমন হবে। তাহলে প্রতিসরাঙ্কের একটা যদি বলি, তাহলে প্রতিসরাঙ্ক কার বেশি, তাহলে প্রতিসরাঙ্ক কার বেশি হবে লালের হচ্ছে কিনা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় প্রতিসরাঙ্ক সব থেকে কম হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম তার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্য কার কম মানে এইটার উল্টে যাবে, এইটার সব থেকে কিনা তরঙ্গ দৈর্ঘ্য কম, এর তরঙ্গ দৈর্ঘ্য কম মানে প্রতিসরাঙ্ক এর সব থেকে কি হবে না বেশি হবে। তাহলে কার প্রতিসরাঙ্ক বেশি 7 হচ্ছে সব থেকে বেশি হবে প্রতিসরাঙ্ক, তার থেকে কম কার না 6, তার থেকে কম 5, তার থেকে কম 4, তার থেকে কম 3, তার থেকে কম 2, তার থেকে কম 1। তাহলে এটা হলো প্রতিসরাঙ্ক। এগুলো মনে রাখবে যে প্রতিসরাঙ্ক হচ্ছে 1, 2 আমি এখানে যেহেতু লিখে দিয়েছি আর কত লিখছি নি, তাহলে সব থেকে কম কার লালের, আর সব থেকে বেশি কার না বেগুনি। এগুলো যে প্রতিসরাঙ্ক, বেগের, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এই চারটে মনে রাখবে। আর কিনা এরপর পরে হচ্ছে আলোর বিক্ষেপণ। আর এরপর কিনা আলোর বিক্ষেপণ, আলোর বিক্ষেপণ কি না এই যে সূর্যের আলো থেকে যে এই যে সূর্যের আলো, সূর্য থেকে যে আলো আসে, ঠিক আছে, যে যখন আলো আসার সময় বায়ুমণ্ডলে কিনা বিভিন্ন ধূলিকণা থাকে, এরকম কিনা বিভিন্ন ধূলিকণা থাকে, তখন কি না এই আলোগুলো এসে এই ধূলিকণাতে এসে কিনা বিভিন্ন দিকে কিনা বিক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে যায়। এর ফলে কি না বিক্ষিপ্ত হয়ে যাওয়ার ফলে কি চারিদিকে ছড়িয়ে পড়ে, এইটাকে কি বলা হয় না আলোর বিক্ষেপণ। এটাকে কি বলা হয় না আলোর বিক্ষেপণ। এরপর কি না দিনের বেলা একটা কোশ্চেন পড়ে এখান থেকে, দিনের বেলা আকাশকে কেন নীল দেখায়। এই যে সূর্য থেকে যখন আলো আসে, আলো এসে যখন একটা ধূলিকণাতে আঘাত করছে, সেই আলোটা
এসে এরপর সেটা কিনা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বিক্ষিপ্ত হয়ে কি না বিভিন্ন বর্ণের আলোক রশ্মির সৃষ্টি করে। বিক্ষিপ্ত হওয়ার পর কি না সেটা বিভিন্ন বর্ণের আলোক রশ্মির সৃষ্টি করে। এরপর কি না এখানে যেহেতু বিভিন্ন বর্ণের আলোক রশ্মি সৃষ্টি করে, আমরা আগেতে দেখেছি কি না নীল বর্ণের আলোর কি না তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, ঠিক আছে। নীল রঙের আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তাহলে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হওয়ার কারণে কি না সেটা কি না এই যে বায়ুমণ্ডল থেকে আসার ফলে কি না এই বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমরা কি জানি না এই যে নীল বর্ণের আলোর হচ্ছে কিনা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এর ফলে কি না এটা যখন বিক্ষিপ্ত হয়ে যায় তখন কি না নীল বর্ণের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই বিক্ষিপ্ত আলোক রশ্মি কিনা আমাদের চোখে পৌঁছায় এবং আমরা আকাশকে নীল দেখি, ঠিক আছে। এই যে নীল বর্ণের আলোক রশ্মি হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এটা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম তাই এটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, তাই আমরা আকাশকে নীল দেখি। এইটার একটা সূত্র আছে কি না, এটা কিভাবে নির্ণয় হবে, আই সমানুপাতিক কি না 1/λ⁴, অর্থাৎ যার ল্যামডার মান বেশি হবে তার বিক্ষেপণ কি হবে কম হবে। যার ল্যামডা বেশি হবে তার বিক্ষেপণ কম হবে। ল্যামডা বেশি হলে বিক্ষেপণ কি হবে না কম হবে, আর ল্যামডা যদি কম হয় তখন তার বিক্ষেপণ বেশি হবে। অর্থাৎ কি না নীল রঙের বর্ণের আলোর ক্ষেত্রে কি না ল্যামডা যেহেতু কম, নীলের হচ্ছে ল্যামডা যেহেতু কম তাই তার কি না বিক্ষেপণটা বেশি হয়েছে। এরপর আর একটা কোশ্চেন পড়ে অনেক সময় যে কিরকম করে না বিভিন্ন সিগনালে বা বিভিন্ন সিগনালে কি না লাল বর্ণের আলো কেন ব্যবহার করা হয়। সিগনালে দেখবে যখন বিভিন্ন সিগন্যাল থাকে এখানে দেখবে এখানে বিভিন্ন লাল বর্ণের আলো, বা ট্রেনেতে বিভিন্ন জায়গাতে কি না লাল বর্ণের আলো কেন ব্যবহার করা হয়, বা বিপদজনক সংকেত চিহ্ন হিসাবে কেন লাল বর্ণ ব্যবহার করা হয়। কারণ কি না এই লাল বর্ণের কি আলোর কি না বিক্ষেপণ কম হয়। লাল বর্ণের কি তরঙ্গ দৈর্ঘ্য কি না সব থেকে বেশি, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এর ফলে কি না এর বিক্ষেপণ কি না কম, এর ফলে কি না এটা চারিদিকে ছড়িয়ে পড়ে না, এর ফলে কি না এটা কি না বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না, যেমন ভাবে আসে সেরকম ভাবেই চলে যায়। এর ফলে কি না আমরা অনেক দূরের কোনো লাল বস্তুকেও না দেখতে পাওয়া যায়। এর জন্য কোনো বিপজ্জনক সংকেত চিহ্ন হিসাবে লাল বর্ণের আলো বা লাল বস্তু ব্যবহার করা হয়। এটাই ছিল লাইটের আপাতত ভিডিও এইটার, ঠিক আছে। এইটাই ছিল লাইটের লাস্ট ভিডিও, এইগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। এরপর কয়েকটা শর্ট কোশ্চেন বা কয়েকটা কোশ্চেন আমি কিছু টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এগুলো শেয়ার করে দেবো, ওইখান থেকে দেখে নেবে বড় কোশ্চেনগুলো কীরকম পড়ে।